পাঁচটা গুণ করে ফেললো, তখন আমি এই পাঁচটা দাগগুলো আবার কেটে দিলাম। অর্থাৎ পাঁচটা দাগ কেটে দেওয়ার অর্থই হচ্ছে যে আমার পাঁচটা পশু আমার ঘরে ফিরে এসেছে। যে পদ্ধতিতে সংখ্যা লেখা বা প্রকাশ করা যায় তাকে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম বলে। এই চলে এলাম লার্নিং উইথ লার্নার্স করার জন্য আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আইসিটি ক্লাসে আজকে আমি জয়েন। তো আজকে যে বিষয়টা পড়াবো হচ্ছে আইসিটি বইয়ের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারটা আজকে আমি আপনাদেরকে পড়াতে যাচ্ছি। যখন আমরা ছোট ছিলাম তখন কেউ যদি যেহেতু আমরা তখন ওই শিক্ষার দ্বার প্রান্তে পৌঁছাইনি, তখন যদি আমাদেরকে কেউ এসে সরিয়ে বা একটা সরাইয়া লিখলে আমাদের যে অবস্থা হতো, অর্থাৎ আমরা বুঝতাম না যে এটা আসলে কি বোঝাতে চাইছে। ঠিক সেরকম আদিম যুগের মানুষরাও ছিল যারা শিক্ষার দ্বার প্রান্তে পৌঁছায়নি, যাদের মূলত জীবিকা নির্বাহ করতো শিক্ষার করে বা বিভিন্ন কৃষি কাজের মাধ্যমে। তো একটা পর্যায়ে গিয়ে সে আদিম যুগের মানুষরা বুঝতে পারে যে সমাজে টিকে থাকতে হলে বা এই জীবনযুদ্ধে টিকে থাকতে হলে আমাদের একতা হতে হবে, একতাবদ্ধ মাধ্যমে আমাদের এই সমাজে বা এই জীবনযুদ্ধে টিকে থাকতে হবে। তখন তারা এক হয়ে বসবাস করতে শুরু করলো। যখন তারা একতাবদ্ধ হয়ে বসবাস করতে শুরু করলো, তখন তারা সকল কঠিন কাজ তারা খুব সহজভাবে সমাধান করার জন্য ব্যবস্থা বা উপায় খুঁজতে লাগলো। প্রথমে মানুষ তাদের মনোভাব প্রকাশ করত আকার ইঙ্গিতের মাধ্যমে, এরপর পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার এইসবের প্রচলন শুরু হয়, যাতে করে কথা বলতে নিজের মনোভাব প্রকাশ করতে সুবিধা হয়। তো আগের যুগের মানুষ যারা ছিলেন তারা মূলত হচ্ছে কৃষিকাজের উপর তারা ডিপেন্ডেবল ছিল, তারা কৃষিকাজে তাদের মূল ভিত্তি ছিল। আর দ্বিতীয়ত ছিল হচ্ছে পশু পাখি শিকার করা, পশু পাখি লালন পালন করে জীবিকা নির্বাহ করা ছিল তাদের প্রধান উৎস। যখন তারা পশু পাখি লালন পালন করা শুরু করলো, তখন দেখা যাচ্ছে যার কাছে মনে করেন অনেক বেশি গৃহপালিত পশু আছে। আপনারা এখনো গ্রাম অঞ্চলে গেলে দেখতে পাবেন যারা অনেক পশু পাখি পালেন, তারা কিন্তু সকাল হলে সেই পশু পাখিগুলোকে মাঠে গিয়ে ছেড়ে আসে। তাদের কিন্তু কোনো ধরনের গলায় দড়ি বাঁধা বা কোনো ধরনের কিছুই নেই। তাদেরকে মাঠে এক গুচ্ছ বা একটা দলের গরু হোক বা অন্য পশু তাদেরকে গিয়ে ছেড়ে দেয়, বিকাল হলে তাদেরকে নিয়ে আসে। তো ছেড়ে দিয়ে আবার নিয়ে আসে, এটা তো একটা হিসাব রাখা দরকার। তো তারা যেহেতু তখনও শিক্ষার উচ্চ শিখরে পৌঁছাতে পারে নাই, তখন তারা কি করতো, দাগ কেটে মনে করেন আমার কাছে পাঁচটা গরু আছে, তাই আমি পাঁচটা দাগ কাটলাম। আমার যখন পাঁচটা গরু করে ফেললো, তখন আমি এই পাঁচটা দাগগুলো আবার কেটে দিলাম। অর্থাৎ পাঁচটা দাগ কেটে দেওয়ার অর্থই হচ্ছে যে আমার পাঁচটা পশু আমার ঘরে ফিরে এসেছে। এভাবে বলতে থাকলে দেখা যাচ্ছে অনেক সময়ের ব্যাপার, প্লাস অনেক কষ্ট এখানে আছে। এখান থেকে আসলে মানুষ সিদ্ধান্ত নেয় যে এমন কিছু একটা ব্যবস্থা থাকা দরকার, যার মাধ্যমে আমি বুঝতে পারবো যে মনে করেন আমরা এখন ওয়ান লিখলে বুঝি একটা বোঝাচ্ছে, অর্থাৎ এক লিখলে বুঝি যে একটা বস্তু বোঝাচ্ছে বা একটা যে কোনো কিছু বোঝাচ্ছে। দুই লিখলে বা থ্রি লিখলে বোঝাচ্ছে তিনটা। এই ধরনের জিনিস আমরা বুঝতে পারি। তো তারাও সিদ্ধান্ত নিল যে এমন কিছু করা দরকার যাতে করে আমরা খুব সহজে আমাদের গণনার কাজগুলো আমরা করতে পারবো। তো সেইখান থেকে আসলে সংখ্যার পদ্ধতি আবির্ভাব হয়। তাই সংখ্যা পদ্ধতি সংখ্যার মধ্যে বলা হচ্ছে যে পদ্ধতিতে সংখ্যা লেখা বা প্রকাশ করা যায় তাকে সংখ্যা পদ্ধতি বলে। তাহলে আমরা বলছি যে পদ্ধতিতে সংখ্যা লেখা বা প্রকাশ করা যায় তাকে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম বলে। এই সংখ্যা পদ্ধতিকে আমাদের বইয়ে আছে, এই সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলছে, অর্থাৎ প্রথমটাকে বলছে স্থানিক সংখ্যা পদ্ধতি, স্থানিক সংখ্যা পদ্ধতি বা ইংরেজিতে বললে পজিশনাল নাম্বার সিস্টেম। অন্যটাকে বলা হচ্ছে অস্থায়ী সংখ্যা পদ্ধতি,
বা ইংলিশে বললে নন পজিশনাল নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম এই স্থানিক সংখ্যা পদ্ধতি বা অস্থায়ী সংখ্যা পদ্ধতি বোঝার জন্য প্রথমত হচ্ছে আমি স্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলবো। তো স্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলার জন্য আমি একটু ক্লাস 2 ম্যাথ বই একটু ফিরে যাচ্ছি। আমরা যখন ক্লাস 2 তে ছিলাম তখন আমরা যে কোনো সংখ্যার স্থানীয় মান নির্ধারণ করতাম। কিভাবে করতাম? এই যে আমি 3টা 6 লিখলাম, তো আমরা কি করতাম, এই 6কে যেহেতু 6 এককে করে আছে, 6 একক অর্থাৎ 6 গুণ 1 সমান 6, এই 6 যেহেতু দশকে করে আছে সেহেতু 6 গুণ 10 60, আর এই 6 যেহেতু শতকে করে আছে 6 গুণ 100 অর্থাৎ 600, সর্বমোট যোগ করে আমরা পেতাম 666। তাই একটা জিনিস খেয়াল করেন, এখানে সব জায়গায় কিন্তু অঙ্ক বা যদি সংখ্যাও বলি, আমি যেহেতু সংখ্যা পদ্ধতি করাচ্ছি আমি এগুলোকে অঙ্ক বা সংখ্যা বলছি, এগুলোকে আমি প্রতীক বলছি। যেহেতু প্রতীক 3টাই সেম, সেহেতু প্রতীক 3টার তো মানে কি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে মানে কি হচ্ছে না। কি কারণে? কারণটা হচ্ছে প্রতীকটা যখন আমি এককে করে বসালাম তখন সে এককের মানটা প্রকাশ করছে, যখন তাকে আমি দশকের ঘরে বসালাম সে দশকের মানটা প্রকাশ করছে, এবং তাকে যখন আমি শতকের ঘরে বসালাম তখন সে শতকের মানটা প্রকাশ করছে। তাহলে আমি একটা জিনিস এখানে বুঝতে পারছি যে এখানে শুধু অঙ্ক বা সংখ্যা বা প্রতীক থাকলে হবে না, এখানে আমার স্থানে এই প্রতীকটা বা এই সংখ্যাটি কোন স্থানে আছে ওই স্থানটা দরকার হবে এবং ওই স্থানের মান দরকার হবে। তাই স্থানিক সংখ্যা পদ্ধতিতে বলা হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে, যে সংখ্যা পদ্ধতিতে প্রতীকের মানের সাথে স্থানের নির্দিষ্ট একটি মান থাকে, যে সংখ্যা পদ্ধতিতে প্রতীকের মানের সাথে স্থানের একটি নির্দিষ্ট মান থাকে তাকে স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম বলা হয়। আমি আশা করছি এটুকু আপনারা বুঝতে পেরেছেন। সংখ্যার দিকে দেখতে গেলে আমাদের স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেমের সংখ্যা শেষ। এখন আমরা জানবো অস্থায়ী সংখ্যা পদ্ধতিতে আমরা এই ধরনের অস্থায়ী সংখ্যা পদ্ধতির জন্য আমি রোমান সংখ্যায় ফিরে যাচ্ছি। ঠিক আছে, রোমান সংখ্যায় এটা 1, এটা 2, এটা 3, এটা আমাদের আসলে জানার কথা। রোমান সংখ্যার ক্ষেত্রে x এর মান হচ্ছে কত? 10। এখন যদি আমি দুটো x লিখি, দুটো x এর মান কত দাঁড়াচ্ছে? 20, কারণ এখানেও x টেন, এখানেও x টেন, x এর মানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এই x এখানেও 10, এই x এখানেও 10, এই স্থানে আসলেও সে 10, তার কোনো মানে পরিবর্তন হচ্ছে না। তাই অস্থায়ী সংখ্যা পদ্ধতিতে বলা হচ্ছে বা নন পজিশনাল নাম্বার সিস্টেমে বলা হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র প্রতীকের মানের প্রয়োজন। এই যে এগুলো হচ্ছে একটা প্রতীক, ঠিক আছে, যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র প্রতীকের মানের প্রয়োজন, স্থানের মানের কোনো প্রয়োজন হয় না, তাকে অস্থায়ী সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল নাম্বার সিস্টেম বলে। আমি আবারও বলছি, যে সংখ্যা পদ্ধতিতে প্রতীকের মানের প্রয়োজন, স্থানের মানের প্রয়োজন হয় না, তাকে অস্থায়ী সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল নাম্বার সিস্টেম বলে। এই স্থানিক সংখ্যা পদ্ধতিকে, ঠিক আছে, আমরা স্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই স্থানিক সংখ্যা পদ্ধতিকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। আমি নামগুলো লিখে দিচ্ছি, এই 4টি প্রকারভেদে বিস্তারিত আমরা আগামী পর্বে আলোচনা করব। প্রথমটা হচ্ছে
দশমিক সংখ্যা পদ্ধতি বা ইংলিশে বললে ডেসিমাল নাম্বার সিস্টেম। দ্বিতীয়টা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, ইংলিশেও অক্টালই হবে। এর তৃতীয় নাম্বারটা হচ্ছে হেক্সাডেসিমাল। and last one binary। এই চারটি হচ্ছে স্থানীয় সংখ্যা পদ্ধতি প্রকারে। এই চারটি হচ্ছে স্থানীয় সংখ্যা পদ্ধতি প্রকারে যে আপনাদের বইয়ে আলোচনা করা হয়েছে। আমরা পরবর্তী পর্বে এই চারটি বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও এতটুকুই। ধন্যবাদ সকলকে।